Kanpur, and today's lecture will be the third lecture on the food production. তো আগের দিন আমরা কোন অব্দি জেনেছিলাম? আগের দিন আমরা জেনেছিলাম যে কি করে মাছেদের মধ্যে প্রজনন ঘটানো হয়, অর্থাৎ কি করে মাছেদের মধ্যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফার্টিলাইজেশন করা হয় এবং সেই ফার্টিলাইজড যে ডিমগুলো থাকে সেগুলো থেকে পরবর্তীকালে চারাপোনা তৈরি করা হয়, যেগুলো বড় হয় এবং তাদেরকে বাজারজাতকরণ করা হয়। তো এই সমগ্র যে প্রক্রিয়াটা আছে সেটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ সায়েন্স রয়েছে, অর্থাৎ তুমি এখানে কি করবে, কেন করবে, সেগুলোর পিছনে যথেষ্ট পরিমাণে যুক্তি রয়েছে এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে। তো কালকে আমরা প্রথমে যেটা পড়ছিলাম, যেটার থেকে আমরা শুরু করব, এই অংশটা আগের দিন ডিসকাস করা হয়েছিল। তো মাছেদের ক্ষেত্রে কি করা হয়, বলা হয় যে মাছেদের ক্ষেত্রে বহির্জনন হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সো ফার্টিলাইজেশন। এই এক্সো ফার্টিলাইজেশন ব্যাপারটা কি? এক্সো ফার্টিলাইজেশন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে যখন দুটো স্ত্রী মাছ এবং পুরুষ মাছ মিলনের জন্য একে অপরের কাছে প্রতি আকৃষ্ট হয়, তখন তারা এক রকমের অ্যাক্টিভিটি শো করে। এটা যদি তোমরা ইন্টারনেটে শো করো তাহলে তোদের মিটিংটা কিভাবে হয় সেটা তোমরা দেখতে পারবে। সেটা মাছেদের যে এই যে মিটিংটা রয়েছে, এই মিটিংটা কিন্তু নর্মাল কোনো একটা ম্যামালিয়ান বা অ্যাভিড বা পাখি এদের তুলনায় কিন্তু অনেকটাই আলাদা, এবং এর জন্য এদের মেটিংটাকে কোনো রকম ইন্টারকোর্স নাম না দিয়ে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্পোর। তো মাছেদের ক্ষেত্রে যখন স্ত্রী এবং পুরুষ মাছ একে অপরের প্রতি আকৃষ্ট হয়, তখন তারা কি করে একটা জলক্রীড়া বা ওয়াটার স্পোর্টসে লিপ্ত হয় এবং সেটাকে তাদের ক্ষেত্রে মেটিং বলা হয়ে থাকে। এবং এই মিটিং এর পর্যায়ে শেষে যখন সেই মিটিং ক্লাইম্যাক্সে পৌঁছায়, তখন যে স্ত্রী মাছ থাকে তারা কি করে, তারা ডিম্বাণু নিঃসরণ করে। ডিম্বাণু কি? ডিম্বাণু হচ্ছে কি আনফার্টিলাইজ। ওকে, এই আনফার্টিলাইজড ডিম যখন বাইরে বেরিয়ে আসে, সেই সময় পুরুষ মাছেরা কি করে, পুরুষ মাছেরা নিঃসরণ করে স্পার্ম বা শুক্রাণু। তো এই স্পার্ম বা শুক্রাণু কি করে, ধরা যাক এগুলো এরকম জলের মধ্যে ভাসমান কন্ডিশনে ডিম রয়েছে আনফার্টিলাইজ যেগুলো, এবং এগুলো মাছেদের ক্ষেত্রে শুক্রাণু ধরা হয়ে যায়। তো এরা এরকম ভাবে এদের প্রতি আকৃষ্ট হয়। মূলত এখানে তোমরা জেনে থাকবে যে যখন এক্সো ফার্টিলাইজেশন হয়, বিশেষ করে সেটা যদি কোনো সমুদ্র জল বা কোনো একটা কারেন্ট, অর্থাৎ প্রবাহিত জলের মধ্যে যদি এরকম কিছু হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু চান্সেস অফ ফার্টিলাইজেশনটা অনেক ক্ষেত্রে কম হয়। এবং চান্সেস অফ ফার্টিলাইজেশনটাকে ইনক্রিজ করার জন্য অনেক সময় দেখা যায় যে স্পার্ম এবং এগ এরা নিজেদের মধ্যে এমন কিছু কেমিক্যাল বা এমন কিছু কম্পাউন্ড থাকে যার দ্বারা এরা একে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং সেই দিকে গমন করে। অর্থাৎ ধরা যাক জলের মধ্যে যেখানে ডিমগুলো থাকে, দেখা যাবে স্পার্মগুলো ঠিক সেদিকেই অগ্রসর হচ্ছে। এই ধরনের যে চলন বা মুভমেন্ট দেখা যায় তাকে কি বলা হয়, তাকে বলা হয় কেমোট্যাকটিক মুভমেন্ট। কেমোট্যাকটিক মুভমেন্ট তোমরা হয়তো দশম শ্রেণীতে পড়েছো যে কেমোট্যাকটিক মুভমেন্টে কেমো মানে হচ্ছে কেমিক্যাল, অর্থাৎ কোনো একটা পার্টিকুলারলি কেমিক্যালের দিকে। এবং ট্যাকটিক বলতে কি বোঝায়, ট্যাকটিক বলতে এমন এক ধরনের চলন পদ্ধতি বা মুভমেন্টকে বোঝানো হয় যে ক্ষেত্রে কোনো একটি অর্গানিজম বা কোনো একটি জীব তার নিজের স্থান পরিবর্তন করে। এই ক্ষেত্রে এই প্রাণগুলো কেমোট্যাকটিক পদ্ধতিতে ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয় এবং তারা কি করে, ধীরে 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 গিয়ে এই ডিম্বাণুগুলোকে নিষিক্ত করে বা ফার্টিলাইজ করে। এবং আমরা জানি যে ফার্টিলাইজ এর থেকেই একমাত্র পরবর্তীকালে কোনো অপত্য তৈরি হতে পারে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে যে যখন অন্যান্য প্রাণী, অর্থাৎ যেমন ম্যামালিয়ান বা স্তন্যপায়ীদের কথা যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে কি দেখা যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে যেখানে ফার্টিলাইজেশনটা হয় সেটা কোথায় হয়, সেটা মূলত স্ত্রী জীবের ভেতরে হয়ে থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যে ফার্টিলাইজেশনটা হয় সেটাকে বলা হয় এন্ডো ফার্টিলাইজেশন। আর
পার্টিকুলারলি মাছ এবং উভচরদের ক্ষেত্রে। অর্থাৎ এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে স্ত্রী দেহের মধ্যে কোনো রকম ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা হয় না। এই ক্ষেত্রে ডিম্বাণুটা বাইরে আসে এবং সেই বাইরে থাকা ডিম্বাণুগুলোকে নিষিক্ত করে কারা? শুক্রাণু। এবং এই ধরনের যে ফার্টিলাইজেশন আছে, যেটা মূলত কোনো জীব দেহের বাইরে হচ্ছে, তাদেরকে কি বলা হয়? এক্সো ফার্টিলাইজেশন। তো এইভাবে মাছেদের ক্ষেত্রে এক্সো ফার্টিলাইজেশন হয়ে থাকে। এবার এক্সো ফার্টিলাইজেশন হওয়ার পর কি করা হয়, সেই যে ডিমগুলো রয়েছে যেগুলোকে অর্থাৎ প্রথমে তো একটা পুকুরের মধ্যে এরকম স্ত্রী মাছ এবং পুরুষ মাছকে ছেড়ে দেওয়া হয়। কি অনুপাতে ছাড়া হয়? একটা স্ত্রী মাছ থাকলে পরে দুটো পুরুষ মাছ থাকবে। এই অনুপাতে মূলত স্ত্রী এবং পুরুষ মাছদেরকে ছেড়ে দেওয়া হয়। তাদের ক্ষেত্রে আর বারবার বলছি, এখানে অন্য যে কোনো রকম মাছের কথা বলা হচ্ছে না। মূলত কার্প জাতীয় মাছ যে কিভাবে একটি স্থগিত জায়গায় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে চাষ করা যায়, এখানে সেই রকম একটা সিস্টেমের কথা বলা হচ্ছে। তো এটাকে যাতে তোমরা গুলিয়ে না ফেলো। ঠিক আছে, এরপর কি আছে, যখন তাদের মধ্যে মিটিং হয়ে যায়, মিটিং এর জন্য একটা পার্টিকুলার টাইম থাকে। অর্থাৎ বিভিন্ন মাছেদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। কারোর ক্ষেত্রে সেটা 2 ঘন্টাও হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা 2 দিনও হতে পারে। তো এরকম যখন এদের মধ্যে মিটিং বা স্পোর্ট কমপ্লিট হয়, তখন স্ত্রী মাছ এবং পুরুষ মাছগুলোকে সেই মিটিং ট্যাঙ্ক থেকে এদেরকে সরিয়ে দেওয়া হয়। এবং এবং তারপর মোটামুটি 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত, বা কিছু কিছু ক্ষেত্রে 48 ঘন্টা পর্যন্ত আমরা কি করি? এই ওয়েট করি। এই ওয়েটটা কেন করা হয়? এই সময়টা এই জন্য দেওয়া হয় যে হ্যাঁ, এই সময়ের মধ্যে যে স্পার্ম গুলো থাকবে সেগুলো গিয়ে ডিমকে ফার্টিলাইজ করবে এবং নিষিক্ত করবে। এবং এই 48 ঘন্টা বা 24 ঘন্টার পরে মূলত অন্যান্য যে অনিষিক্ত ডিম্বাণু বা শুক্রাণু গুলো থাকবে, তারা অনেকটা অকেজ হয়ে পড়ে। তো 48 ঘন্টা পর কি করা হয়? বেশিরভাগ ক্ষেত্রে ম্যানুয়ালি এবং কিছু কিছু ক্ষেত্রে যন্ত্রচালিত পদ্ধতিতে এই যে ডিম ফার্টিলাইজড এগ গুলো আছে সেগুলোকে আলাদা করে সেই ট্যাঙ্ক থেকে বা মেটিং ট্যাঙ্ক থেকে সরিয়ে নেওয়া হয়। এবং সরিয়ে নেওয়ার পর সেই ডিমগুলোকে কোথায় রাখা হয়? সেই ডিমগুলোকে রাখা হয় স্পনিং এ, যেটাকে বলা হয় স্পনিং ট্যাঙ্ক। গেল? তো এই স্পনিং ট্যাঙ্কে এই ডিমগুলোকে রাখা হয়। এবং এই ডিমগুলোকে এই স্পনিং ট্যাঙ্কে এর জন্য রাখা হয় যাতে এই ডিমগুলো থেকে ধীরে ধীরে অপত্য মাছেরা বাইরে বেরিয়ে আসতে পারে। তো এই ক্ষেত্রেও দেখা যায় যে স্পনিং এর ক্ষেত্রে আহ, বিভিন্ন মাছেদের ক্ষেত্রে এর সময় বিভিন্ন রকম হয়ে থাকে এবং সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এবং তা- মূলত 18 থেকে 24 ঘন্টার মধ্যে যে ফার্টিলাইজড এগ গুলো থাকে সেগুলো থেকে ধীরে 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 করে ছোট 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 মাছের ভ্রূণ বেরিয়ে আসে। তো এটা হচ্ছে গিয়ে স্পনিং ট্যাঙ্কের কাজ। স্পনিং ট্যাঙ্কের কাজ কি? স্পনিং ট্যাঙ্কের কাজ হচ্ছে গিয়ে যে ফার্টিলাইজড এগ থেকে মাছেরা যে প্রথম বেরিয়ে আসে, সেই যে ছোট ছোট মাছ থাকে সেগুলোকে মূলত স্পন বলা হয় এবং এই স্পনদেরকে কালেক্ট করা। এটা হচ্ছে গিয়ে স্পনিং ট্যাঙ্কের কাজ। এবং তারপর কি করা হয়? তারপর শুধুমাত্র প্রজনন হলেই তো চলবে না, এবার কি করতে হবে? এবার সেটাকে রিয়ার করতে হবে। চলো, তো 2 রকমের পজিশন থাকে, একটা হচ্ছে গিয়ে মেটিং এবং আর একটা হচ্ছে কি রিয়ারিং। অর্থাৎ প্রথমে তোমাদেরকে মাছেদেরকে জন্মাতে হবে এবং যে মাছগুলো জন্মালো তাদেরকে এমন ভাবে তোমাদেরকে রেয়ার করতে হবে, অর্থাৎ প্রতিপালন করতে হবে যাতে সেই মাছগুলো বাজারজাতকরণের উপযুক্ত হয়। তো এই বাজারজাতকরণের উপযুক্ত হওয়ার জন্য মাছেদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্যাঙ্কে রাখা হয়ে থাকে। অর্থাৎ বারবার কোনো একটা ট্যাঙ্কে এরকম হয় না। যখন আমরা সেটাকে আধুনিক পদ্ধতিতে চাষ করি, এখানে সেক্ষেত্রে কথা বলা হচ্ছে। যদি তুমি নর্মাল কোনো একটা পুকুর, দিঘি এবং সমুদ্রের কথা বলো, সেই ক্ষেত্রে তো স্পনিং থেকে শুরু করে বাজারজাতকরণ অবধি যে প্রক্রিয়া হয়ে থাকে সেটা পুরোটাই ন্যাচারাল প্রসেস হয়। এবং সেই ক্ষেত্রে কিন্তু এরকম কোনো স্থান বদলের জায়গা থাকে না। কিন্তু যখন আমরা প্রচুর পরিমাণে উৎপাদন প্রত্যাশা করি, তখন কিন্তু সুপ্রজনন বিদ্যার সাহায্য আমরা নিই। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক রকম সাইন্টিফিক অ্যাকশন বা স্টেপ রাখি, যেগুলো মূলত টার্গেটেড হয় কি জন্য? যে না, মাছেদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ইমপ্রুভ করবার জন্য। তো যাই হোক, যে স্পনিং এর পর যে ছোট ছোট মাছ বা মাছেদের চারাগুলো তৈরি হয়, তাদেরকে কি করা হয়? তাদেরকে নিয়ে আসা হয় হ্যাচারি ট্যাঙ্কে। গেল?
এখানে একটা হ্যাচারি ট্যাঙ্কের ছবি আমি দেওয়ার চেষ্টা করেছি। হুম, এটা হচ্ছে গিয়ে চাইনিজ হ্যাচারি। তোমরা দেখতে পারো এখানে যদি আরেকটু ভালো করে দেখা যেত এই দুটো জায়গায় প্রচুর ছোট ছোট মাছকে এরকম একটা ট্যাঙ্কের মধ্যে রাখা হয় এবং তাদেরকে খাবার দেওয়া হয় প্রয়োজন মতো এবং পরিমাণ মতো। এবং এখানে কতদিন রাখা হয়? এখানে রাখা হয় 2 থেকে 3 দিন। তো 2 থেকে 3 দিন পর হ্যাচারির মধ্যে কি হয়, মোস্টলি যে কার্প গুলোকে প্রতিপালন করা হয় তারা একটু কিছুটা বড় হয়ে ওঠে। হুম, এবং তারপর যখন তারা অনেকটা বড় হয়ে ওঠে 2-3 দিনের মধ্যে তাদেরকে হ্যাচারি থেকে সরিয়ে নেওয়া হয় এবং হ্যাচারি থেকে সরিয়ে নিয়ে কোথায় রাখা হয়? রাখা হয় নার্সারি ট্যাঙ্কে। হ্যাচারি টু নার্সারি ট্যাঙ্ক। এবার কোন মাছগুলোকে তুমি নার্সারি ট্যাঙ্কের মধ্যে রাখবে? সেখানে বলা হচ্ছে হ্যাচারিতে 2-3 দিন থাকার পর বেশিরভাগ মাছই কি হয়, মোটামুটি 1 ইঞ্চি মতন লম্বা হয়ে যায়। 1 ইঞ্চি কিন্তু অনেকটাই ছোট। তো যাই হোক, তো এই মাছগুলো যখন 1 ইঞ্চি মতন লম্বা থাকে তখন তাদেরকে হ্যাচারি থেকে কি করা হয়, নার্সারি ট্যাঙ্কের মধ্যে নিয়ে যাওয়া হয়। এবং যদি ভালো করে দেখা যায় যে এখন যে আধুনিক বিশেষ করে চাইনিজ যে ট্যাঙ্ক গুলো রয়েছে নার্সারির ক্ষেত্রে, সেক্ষেত্রে এক একটা ট্যাঙ্কে নিয়ার অ্যাবাউট 9 থেকে 12 লাখ পর্যন্ত এরকম 1 ইঞ্চি মতো মাছেদের চারা রাখা বা প্রতিপালন করা হয়ে থাকে। তো এই হচ্ছে গিয়ে নার্সারি ট্যাঙ্ক। এবার নার্সারি ট্যাঙ্কের পরে আরেকটা যেটা আছে সেটাকে বলা হয় রিয়ারিং ট্যাঙ্ক। তো নার্সারি ট্যাঙ্কের পর কি হয়? হুম, নার্সারি ট্যাঙ্কের পর মাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং যখন তারা মোটামুটি ধরা হয় যেটা মোটামুটি যেটাকে একটা থাম্ব রুল বা মোটামুটি কথা মানে কাজ চালিয়ে নেওয়ার মতো, কারণ ওখানে গিয়ে তো প্রত্যেকটা মাছের দৈর্ঘ্য মেজার করে কাজ করা সম্ভব নয়। তো যেটাকে মোটামুটি একটা থাম্ব রুল মেনে কাজটা করা হয় সেটা হচ্ছে যে নার্সারি ট্যাঙ্কে বা সরি নার্সারি ট্যাঙ্কে যখন এই চারা মাছগুলো মোটামুটি 1 আঙুলের মতো লম্বা হয়ে যাবে তখন তাদেরকে সেই নার্সারি ট্যাঙ্ক থেকে কোথায় নিয়ে আসা হয়? তখন তাদেরকে নার্সারি ট্যাঙ্ক থেকে নিয়ে আসা হয় রিয়ারিং ট্যাঙ্ক। এবং রিয়ারিং ট্যাঙ্কেই ওদের কিন্তু জীবনের বেশিরভাগ সময়টুকু অতিবাহিত হয়। এবার রিয়ারিং ট্যাঙ্কের মধ্যে যে মাছগুলোকে নিয়ে আসা হয় তাদেরকে বলা হয় তারা 1 আঙুলের সমান লম্বা। এর জন্য এদেরকে ইংরেজিতে কি বলা হয়ে থাকে? এর জন্য এদেরকে বলা হয়ে থাকে ফিঙ্গারলিং। এর জন্য এদেরকে কি বলা হয়? ফিঙ্গারলিং। কারণ এরা 1 আঙুলের সমান লম্বা মতন হয়। এবং এরপর রিয়ারিং ট্যাঙ্ক থেকে যখন মাছেরা প্রায় প্রাপ্তবয়স্ক হয় এবং তাদের বাজারজাতকরণের কিছুদিন আগে মোটামুটি কিছুটা সময় আগে তাদেরকে কোথায় নিয়ে আসা হয়? তাদেরকে নিয়ে আসা হয় স্টকিং পন্ড বলে একটা জায়গা থাকে। এবার স্টকিং পন্ডটা কি জিনিস? স্টকিং পন্ডটা হচ্ছে গিয়ে একটা বড় দিঘি টাইপের জায়গা বা একটা বড় পুকুর টাইপের জায়গা। এটা আর কোনো একদম ঘরের মধ্যে ছোট্ট করে একটা ট্যাঙ্ক বানিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। তো এই স্টকিং পন্ডে কি করা হয়? এই স্টকিং পন্ডে সেই মাছগুলোকে ধীরে রেখে দেওয়া হয়। তো এই মাছগুলোকে রাখা হয় এবং তারপর সেখানে স্টকিং পন্ডের যে বৈশিষ্ট্যটা একটু ইম্পর্টেন্ট এবং তোমাদের জানা উচিত সেটা হচ্ছে যে স্টকিং পন্ডের জলের যে পিএইচ থাকে সেটাকে কত রাখা হয়? স্টকিং পন্ডে জলের পিএইচ কে রাখা হয় 7.4 to 8। তো 7.4 to 8 পিএইচ এ রাখবার কারণ কি? মূলত যে ব্যাকটেরিয়া বা যে ভাইরাস গুলো বা যে জীবাণুগুলো মাছের সব থেকে বেশি ক্ষতি করে থাকে, এই পিএইচ 7.4 পিএইচ বা 8 পিএইচ এর যে একটা হাই পিএইচ রেঞ্জ থাকে যেটা নিউট্রাল থেকে অনেকটা কিছুটা উপরে, সেখানে কিন্তু এরা ঠিকঠাক ভাবে বাঁচতে পারে না। কিন্তু মাছেরা যথেষ্ট ভালো রকম ভাবে তাদের জীবন অতিবাহিত করতে পারে। তো এর জন্য মোস্ট অফ দা টাইম স্টকিং পন্ডে যে পিএইচ হয় সেটাকে কত রাখা হয়? সেটাকে রাখা হয় 7.4 to 8। এবং স্টকিং পন্ডে যখন মাছগুলো বড় হয়ে যায় তখন তাদেরকে ধরা হয় এবং তখন তারা যথেষ্টই সাইজে বড় হয়ে যায়। কারণ আমি তোমাদেরকে এখনই বলছিলাম যে মেজর কার্প আর মাইনর কার্পের মধ্যে আগের দিন ডিফারেন্স বলেছিলাম যে মেজর কার্পের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে এরা বাই সাইজ
অনেকটাই বড় হয় মাইনর কার্ভদের তুলনায়। তো এরকম ভাবে যখন স্টকিং পন্ড থাকে তারপর সেখান থেকে তাদেরকে কালেক্ট করা হয় এবং তাদেরকে বাজারজাতকরণ করা হয়ে থাকে। তো ওভারঅল প্রসেসটা শুরু কোথা থেকে হচ্ছিল আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি। ওভারঅল প্রসেসটা শুরু হচ্ছিল যে প্রথমে আমাদের মিটিং করাতে হবে একজন পুরুষ মাছ এবং একজন স্ত্রী মাছের মধ্যে, এবং এই মিটিংটা মোস্টলি মাছেরা ন্যাচারাল কন্ডিশন ছাড়া কিন্তু করে না, অর্থাৎ এরা সেই উত্তেজনা বা উদ্দীপনা ফিল করে না যেটা তাদেরকে মিটিং এ যেতে ত্বরান্বিত করে। কিন্তু এই ক্ষেত্রে কি করা হয়, সুপ্রজনন বিদ্যার দ্বারা সুপ্রজনন বিদ্যা অনুযায়ী কি করা হয় এই ক্ষেত্রে, যে মৃত বা যাদেরকে অলরেডি বাজারজাতকরণ করা হচ্ছে এমন সেম ভ্যারাইটির মাছের সবার আগে মস্তিষ্কের খুলি থেকে কি সংগ্রহ করা হয়, পিটুইটারি গ্ল্যান্ড। এবার পিটুইটারি গ্ল্যান্ড এরকম অনেকগুলো মাছ থেকে যদি নেওয়া হয়, তাদেরকে কি করা হয়, পিটুইটারি গ্ল্যান্ড গুলোকে হোমোজেনাইজ করা হয়, অর্থাৎ তাদেরকে ফাটিয়ে দেওয়া হয়, গুঁড়ো করা হয়, বা সেখান থেকে যাতে ভিতরে যা আছে পিটুইটারি গ্ল্যান্ডে সেটা যাতে বাইরে বেরিয়ে আসে এরকম ভাবে সেটাকে ট্রিটমেন্ট করা হয়। এবং তারপর সেই যে একটা মিক্সচার তৈরি হলো সেটাকে সেন্ট্রিফিউজ করা হয়, এবং সেন্ট্রিফিউজ করার পর উপরে স্বচ্ছ যে জলের মতো অংশ থাকে সেটাকে সংগ্রহ করে পুরুষ মাছ এবং স্ত্রী মাছ উভয়কে ইনজেক্ট করা হয়। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে গিয়ে যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি কি পাওয়া যায়, একটা পাওয়া যেতে পারে এফএসএইচ, এটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে গিয়ে এলএইচ, সেটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এবার ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন এই দুটো হরমোনই স্ত্রী মাছেদের ক্ষেত্রে তাকে মেটিং করতে ত্বরান্বিত করে। এবং এলএইচ এর ক্ষেত্রে কি হয়, লিউটিনাইজিং হরমোন যদিও এটা মূলত স্তন্যপায়ীদের ক্ষেত্রে স্ত্রী দেহের উৎপাদন বেশি হয়, কিন্তু পুরুষ দেহে এর প্রবণতা হচ্ছে কি এটা টেস্টোস্টেরন উৎপাদন করতে সাহায্য করে। তো পুরুষ মাছেদের ক্ষেত্রে লিউটিনাইজিং হরমোনটা কি করে, সেটা পুরুষ মাছের টেস্টোস্টেরনকে ইনক্রিজ করে, এবং যখন টেস্টোস্টেরন পুরুষ মাছে অনেকটা বৃদ্ধি পায় তখন সে মেটিং করবার জন্য উদ্দীপ্ত হয় বা ত্বরান্বিত হয়। তো এরকম ভাবে প্রথমে মাছেদেরকে উদ্দীপ্ত করা হয় বা তাদেরকে মেটিং করানোর জন্য রাখা হয়। তারপর তাদেরকে 2:1 অনুপাতে নেওয়া হয়, ফিমেল মাছ এবং মেল মাছ, এবং তারপর তাদেরকে কোথায় রাখা হয়, স্পনিং পন্ডে। সেখানে তারা মেটিং করে, তাদের এক্সো ফার্টিলাইজেশন হয়। ডিউরিং এক্সো ফার্টিলাইজেশন স্পার্ম গুলো কেমোট্যাকটিক পদ্ধতিতে ডিম অব্দি পৌঁছায়, এবং তারপর সেখানে তারা তাকে ফার্টিলাইজ করে, এবং তারপর সেই ডিমগুলোকে কালেক্ট করা হয়, এবং ধীরে ধীরে আলাদা আলাদা 4টে আলাদা আলাদা ট্যাঙ্ক বা পন্ডে তাদেরকে প্রতিপালন করা হয়, এবং অবশেষে তাদেরকে বাজারজাতকরণের জন্য উপযুক্ত হয়। এই ক্ষেত্রে হ্যাচারি, ফিঙ্গারলিং, এই কথাগুলো কিন্তু একটু মনে রাখা প্রয়োজন, কারণ হ্যাচারি এবং ফিঙ্গারলিং এই ধরনের ওয়ার্ড গুলো তোমরা যদি কেউ মাছেদের সাথে একটু হলেও জড়িত হতো তারা কিন্তু জানো যে এরা এই ফিশারিজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনোলজি, এবং এটা প্রায় সচরাচরই ব্যবহার করা হয়। তাই গুরুত্বপূর্ণ দিক থেকে এই শব্দগুলোর কিন্তু চাহিদা রয়েছে। তাই সবাই একটু দেখে নেবে কি প্রত্যেকটা কথার অর্থ কি। তো এই ছিল ওভারঅল মাছ চাষের পদ্ধতি। এটা কালকে বলা হয়েছে যে সিলভার কার্প, কাতলা এরা একই লেভেলে থাকে এবং তাদেরকে বিভিন্ন আলাদা আলাদা অনুপাতে চাষ করা সম্ভব। হুম। এরপর যেটা তোমাদেরকে আগের দিন বলা হয়নি সেটা হচ্ছে হুম সেটা হচ্ছে মাছেদের রোগ। এবার যারা তোমরা হয়তো ছোট, আহ, এখন আমার ঠিক মনে নেই, কিন্তু আমি যখন তোমাদের মতো ছিলাম, অর্থাৎ 11-12 বলবো না, কিন্তু ধরো আরেকটু ছোট, ক্লাস 8-9 এর দিকে পড়তাম, তো ওয়েস্ট বেঙ্গলে প্রায়ই একটা খুব প্রবলেম দেখা দিত, বার্ড ফ্লু। শীতকাল হলো বার্ড ফ্লু, চারিদিকে শুধু বার্ড ফ্লু আর বার্ড ফ্লু, ডিম খাবেন না, ডিম খেলে পরে মরে যাবেন, এরকম এরকম চারিদিকে সব রিউমার। এবং তখন কি হতো, তখন সরকার থেকে আদেশ দেওয়া হয়েছিল যে পার্টিকুলারলি কোনো একটা জায়গায় যদি বার্ড ফ্লু ডিটেক্টেড হয় যে হ্যাঁ এখানে বার্ড ফ্লুর ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে পাওয়া গেছে, তাহলে সেই খামারে সমস্ত রকম যে মুরগি আছে, যে ডিম আছে, সেগুলোকে সব নষ্ট করে দেওয়া হতো। প্রায় প্রত্যেকটা চিকেন বা মুরগিকে মেরে ফেলা হতো, তাদেরকে কবর দিয়ে দেওয়া হতো, এবং সেই জায়গাটাকে মাটি চাপা দিয়ে
পরিষ্কার করে ব্লিচিং টিচিং দিয়ে ধুয়ে দেওয়া হতো। তো এই ছিল, এবং যারা এই কাজগুলো করতো তারা একদম পুরো যে ওই কি বলবো হ্যাজার্ড স্যুট যেটাকে বলে, যাতে কোনো রকম চিকেন থেকে যাতে বা মুরগি থেকে যাতে কোনো রকমের ব্যাকটেরিয়া তাদের দেখে না চলে আসে, এরকম ভাবে থাকতো কাইন্ড অফ। তোমরা হয়তো আরেকটু ভালো বলবো, যেরকম অ্যাস্ট্রোনট যেরকম ড্রেস পরতো, সেরকম ধরনের একটা ড্রেস পরে তারা কাজ করতো। তো যাই হোক, এটা ছিল তখনকার যুগের সিনারিও। তো তখন হয়তো ব্যাপারটা ভালো বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি যে প্রজনন বিদ্যার সব থেকে বড় যে অসুবিধাটা রয়েছে এটা হচ্ছে গিয়ে রোগ জীবাণু। এবার রোগ জীবাণু কি করে সুপ্রজনন বিদ্যার সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ালো? কারণ সুপ্রজনন বিদ্যার সব থেকে বড় যে দাবিটা ছিল বা সব থেকে বড় যে ইম্পর্টেন্ট কাজটা ছিল সেটা ছিল উৎপাদন বৃদ্ধি এবং কোয়ালিটি বৃদ্ধি। কিন্তু কোথায় অ্যাকচুয়ালি সুপ্রজনন বিদ্যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে আপোষ করছে, এটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে কোনো জীবজন্তুই হোক, বিশেষ করে যেগুলো এগ্রিকালচারালি ইম্পর্টেন্ট, যেরকম গাছেদের ক্ষেত্রে ধান, গম, আখ এরকম হয়ে গেল, প্রাণীদের ক্ষেত্রে শূকর, গরু, ভেড়া, ছাগল, মাছ এরকম হয়ে গেল। তাদের ক্ষেত্রে দেখা গেছে যে যখন তাদের কোয়ান্টিটি বৃদ্ধি পায়, অর্থাৎ কোনো একটা মাছ যেটা হয়তো নর্মালি নদীতে ছোট সাইজের হয়, কিন্তু আমরা সুপ্রজনন বিদ্যার মাধ্যমে তাকে সাইজে বড় করে দিয়েছি, সে এখন খেতে আরো অনেক টেস্টি, তার বডিতে আরো অনেকটা ফ্যাট। কিন্তু এই সবকিছুর জন্য কি হচ্ছে, বেশিরভাগ মাছেরা যে মাছ বা যে গাছ যত বেশি ফলনশীল হয়, যত বেশি উচ্চ ফলনশীল হয়, কথাটা বলা ঠিক, উচ্চ ফলনশীল হয়, তারা কিন্তু রোগ জীবাণুর প্রতি ততটাই প্রম, অর্থাৎ তারা কিন্তু রোগ জীবাণু দ্বারা ততটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এর জন্য দেখবে যে যখন বনে জঙ্গলে যাবে, বনে জঙ্গলে কিন্তু এরকম কোনোদিন হবে না যে কোনো একটা জীবাণু আসলো এবং একটা জঙ্গলের সমস্ত বট গাছকে মেরে দিল, এটা সম্ভব না। বা কোনো একটা রোগ জীবাণু আসলো, সেই জঙ্গলে যতগুলো কমলা লেবুর গাছ আছে সবগুলোকে মেরে ফেললো। কিন্তু অন্যদিকে কিন্তু তুমি এরকম শুনবে যে হ্যাঁ, কোনো একটি ক্ষেতে অনেকগুলো ধান গাছ ছিল, একটা রোগ জীবাণু আসলো, পুরো ওই শহরের সমস্ত ধান গাছকে মেরে ফেললো। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এটাই যে এখানে যে ধান গাছগুলো, যে উচ্চ ফলনশীল ধানের কথা বলা হচ্ছে, তারা কিন্তু রোগ জীবাণু প্রতিরোধে আগের মতো আর সক্ষম নয়। এই যে আমি তখন বললাম যে বার্ড ফ্লু এর কথা, যে বার্ড ফ্লু যখন হচ্ছিল তখন এক ধারতে সমস্ত মুরগি মেরে ফেলা হলো, সমস্ত যে ডিম ছিল তারা মেরে ফেলা হলো, যারা গরিব খামার ছিল যাদের, তারা তো অনেকে সুইসাইড করলো, মারা গেল, এটা আলাদা ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সুপ্রজনন বিদ্যার যে প্রয়োগটা আমরা করছি এখানে কিন্তু একটা জলজ্যান্ত অসুবিধাও রয়েছে, এবং সেটাই হচ্ছে গিয়ে যে যত উচ্চ ফলনশীল একটি জীব হয়ে থাকে, বিশেষত যাদের এগ্রিকালচারে ইম্পর্টেন্ট, তারা কিন্তু রোগ জীবাণুর প্রতি ততটাই বেশি প্রন হয়ে থাকে। তো এই জন্য সব, যখন কোনো একটা খামারে বা কোনো একটা জায়গায় কোনো একটা রোগ জীবাণু নিয়ে ডিসকাশন হয়, তখন কিন্তু এই ক্ষেত্রে বিশেষ বিশেষ নজর দেওয়া হয়, এবং মাছেরাও তাদের কিন্তু ব্যতিক্রম নয়। এবং মাছেদের ক্ষেত্রে এই জিনিসটা কেন আরো ভয়ানক, এই কারণ হচ্ছে গিয়ে যে যখন কোনো একটি ফিশারি বা কোনো একটি হ্যাচারি ট্যাঙ্কে বা কোনো একটি রিয়ারিং ট্যাঙ্কে, যেখানে বলা হলো যে একটা ট্যাঙ্কের মধ্যে 9 থেকে 12 লাখ মাছেদের চারা থাকে, তাদের মধ্যে কোনো একটা চারাও যদি জীবাণু বহন করে থাকে, সে কিন্তু প্রচুর লাখ লাখ মাছের চারাকে সেই জীবাণু দ্বারা এফেক্ট করবে বা ছড়িয়ে দেবে। এবং যেহেতু প্রথমেই বলা হয়েছে যে উচ্চ ফলনশীল হওয়ার সাথে সাথে মোস্ট অফ দা agricultural important things compounds like both animal and human, uh, প্রাণী এবং উদ্ভিদ প্রত্যেকেই তারা কিন্তু রোগ জীবাণুর প্রতি অনেকটা প্রন হয়ে থাকে। তো এই হচ্ছে গিয়ে একটা অসুবিধা, এবং মাছেদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। এবং এখানে আমরা দেখব যে মাছেদের ক্ষেত্রে কি কি রোগ হয়ে থাকে। এখানে মূলত আমি 3টি মাছেদের কথা, 3টি রোগের কথা বলেছি, এবং সেই ক্ষেত্রে তাদের কদাল অর্গানিজম কি কি, তারা মূলত কিরকম হয় সেক্ষেত্রে দেখব। সবার আগে বলেছে গিল রট।
এখানে ইংরেজিতে লেখা আছে, হোপফুলি তোমাদের পড়তে অসুবিধা হবে না। যাই হোক, তো গিল রড, গিল রড বলতে কি, গিল রড, গিল কথাটার অর্থ হচ্ছে কি ফুলকা। তো এই যে মাছেদের ফুলকা রয়েছে, যেখান থেকে মাছেরা জলকে ছাঁকনির মতো ছাঁকে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদেরকে বহিঃশ্বাস অঙ্গ বলা হয় মাছেদের ক্ষেত্রে, সেই গিল কি হয়, পচতে শুরু করে। এক্ষেত্রে পচা বলতে কিন্তু মনে রাখতে হবে, যখনই কোনো জায়গায় বলা হবে যে পচনশীল বা পচা, সেই ক্ষেত্রে কিন্তু এটাই মিন করা হয় যে মূলত এটা ইনফেক্টেড, অর্থাৎ এখানে ব্যাকটেরিয়া ভালো রকম ভাবে নিজেকে স্থাপন করে নিয়েছে, অর্থাৎ এখানে প্রতিষ্ঠিত যে হ্যাঁ এর গিলে প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে। হয়তো বাংলায় অতটা টার্মিনোলজি বোঝাতে পারছি না, কিন্তু ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে বলা হয় যে ডিজিজ এস্টাবলিশড বা কজাল অর্গানিজম এস্টাবলিশড। তো এর মধ্যে রয়েছে একটা কি, এর মধ্যে একটা রয়েছে গিল রড। গিল রডটা কিরকম বলছে, ফাঙ্গাস, ব্র্যাকারোমাইটিস, স্যাঙ্গুইনি, এগুলো তোমাদের কতটা মনে রাখতে হবে আমি নাই পড়তে বলবো, কারণ এটা অনেকটাই বাইরে। মূলত বইয়ে এটা কেবলমাত্র কয়েকটা লাইনের মস্ত চার্জ আছে, কিন্তু আমি তবুও তোমাদেরকে বলছি, যেহেতু সুপ্রজনন বিদ্যা বলতে অনেকটাই বোঝানো হয়, তো তোমাদেরকে কিছুটা একটা গ্লিম্স থাকা উচিত। তো যাই হোক, তো এই গিল রটার সময় কি হয় বলেছে, ইনিশিয়ালি রেড হয়, এরকম হয়, গিল হয়, অনেক রকম গিল টিল পচে যায়, এবং মোস্ট অফ দা টাইম এদেরকে দেখবে কি বলেছে, 3 থেকে 5% NaCl সলিউশন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। তো NaCl যেটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা নর্মাল খাদ্য লবণ বলি, সেই খাদ্য লবণ কিন্তু বেশিরভাগ জীবাণুর ক্ষেত্রেই প্রাণঘাতী হয়ে থাকে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে মাছেদেরকে কোনো একটা এমন একটা সলিউশনে ছেড়ে দাও, যেখানে হচ্ছে গিয়ে লবণ কত রয়েছে, NaCl 5 থেকে 8%। এরকম জায়গায় মূলত যে ফাঙ্গাস গুলো থাকবে সেগুলো অতিরিক্ত স্যালাইনিটি সহ্য না করতে পেরে মরে যাবে, এবং মাছ যারা আছে তাদের একটু রেজিস্ট্যান্স বেশি হবে, ব্যাকটেরিয়ার তুলনায় NaCl এর ক্ষেত্রে তারা এই জিনিসটা সার্ভাইভ করে যাবে। এটা হচ্ছে কি গিল রড। কিন্তু যদি প্রথমে দেখো, সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে যখনই এই রকমের কোনো একটা রোগ দেখা যায়, সবার আগে কিন্তু মাছেদেরকে ট্রিটমেন্ট করা হয় না। সবার আগে কাজ হচ্ছে গিয়ে ইনফেক্টেড মাছগুলোকে আইডেন্টিফাই করা, এবং তাদেরকে সবার আগে খুব তাড়াতাড়ি যতটা সম্ভব তাদেরকে সেই ট্যাঙ্ক থেকে তুলে নেওয়া। কারণ এই মূলত এই ইনফেক্টেড মাছগুলি অপর মাছগুলোকে ইনফেক্টেড করে। তো এরপর আসবো গিল রটের পর, কি আছে, ফিন বা টেইল রট। এখানেও সেম, যে টেইল বলতে গেলে মাছের যে লেজ হয়, এবং ফিন বলতে গেলে উপরের যে পাখনা, যেটাকে আগের দিন আমরা বলছিলাম। তো এখানে ডিজিজটা হয়, এবং এখান থেকে সেই জিনিসটা কি হয়, পচন ঘটায়। অর্থাৎ ধীরে 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 ব্যাকটেরিয়া সেখান থেকে পোষক দ্রব্য গ্রহণ করে, এবং কোনো একটা ব্যাকটেরিয়া বা কোনো একটা জীবাণু যখন সেখানে গিয়ে বসতি স্থাপন করে, তারা আরো অনেক রকমের নিজেদের বায়োফিল্ম তৈরি করে, নিজেদেরকে অ্যান্টিবায়োটিকের এগেনস্ট রক্ষা করে, আরো অনেক ব্যাপার আছে। তো টেইল রড বা ফিন রড এটাও কিন্তু মাছেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আহ, রোগ, এবং এই ক্ষেত্রেও কিন্তু কি বলা হয়, যে কুইক লাইম, এক্ষেত্রে বলা হয় কুইক লাইম বা CuSO4 দিয়ে। CuSO4 বলতে গেলে হচ্ছে কি কপার সালফেট বা চুতে, এবং লাইম বলতে গেলে বলা হচ্ছে চুনা জল। তো টেইল রড বা ফিন রটের ক্ষেত্রে মূলত কপার সালফেট এবং চুনের জল দিয়ে সে জায়গাটিকে, সবার আগে যে পুকুরে এই জিনিসটা পাওয়া গেছে সেখানে এগুলো ব্যবহার করা হয়, যাতে সিউডোমোনাস বলে যে এই রোগের যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা ধীরে 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 মারা যায়, এবং যে ইনফেক্টেড মাছগুলোকে রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা হয় এবং তাদের সরিয়ে ফেলা হয়, মূলত তাদেরকে পুড়িয়ে ফেলা হয়। এরপর কি রয়েছে, এরপর রয়েছে ড্রপসি। ড্রপসিতে কি হয়, ড্রপসিতে হচ্ছে গিয়ে মাছেদের মধ্যে যে পেট থাকে, পেটের মধ্যে প্রচুর পরিমাণে জল জমে যায়, এবং সেই পেটটা ফুলে যায়। এবং এর পিছনে কে রয়েছে, এর পিছনে রয়েছে ব্যাকটেরিয়া অ্যারেনোমা। এবং এই ক্ষেত্রে কি দিয়ে করা হয়, এই ক্ষেত্রে করা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। কিন্তু এই ক্ষেত্রেও ড্রপসির ক্ষেত্রেও মূলত সেটাই করা হয়, যে প্রথমে ইনফেক্টেড মাছগুলোকে আইডেন্টিফাই করো, তাদেরকে সবার আগে এখান থেকে তোলো,
তাদেরকে একদম পুরো পুড়িয়ে শেষ করে দাও, যাতে কোনো রকম ব্যাকটেরিয়া বা জীবাণুর অংশ পড়ে না থাকে। এবং তারপর যত ঝিলে যত মাছ রয়েছে তাদেরকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা অন্যান্য যে আহ, জিনিস পাওয়া যায় যেগুলো ড্রপসির এগেনস্টে লাগে তাদেরকে দিয়ে ট্রিট করো। এটা হচ্ছে ওভারঅল। তো ড্রপসি, টেইল রড বা ফিন রড এবং গিল রড, এই তিনটে হচ্ছে মাছেদের অন্যতম প্রধান সমস্যা। এবং এই ক্ষেত্রে যে গিল রড আছে সেটা একটা ফাঙ্গাস বা ছত্রাক বাহিত রোগ, এবং বাকি যে দুটো বললাম টেইল রড অ্যান্ড ফিন রড এবং ড্রপসি, এই দুটো ব্যাকটেরিয়া বাহিত রোগ। তো এটাই হচ্ছে গিয়ে মৎস্য চাষের শেষ অংশ, যে মাছ কিভাবে আমাদের ইকোনমিতে লাগে থেকে শুরু করে মাছ আমাদের কিভাবে প্রয়োজনীয় এবং তাকে কিভাবে সুপ্রজনন বিদ্যার মাধ্যমে প্রতিপালন করা হয় এবং বাজারজাতকরণ করা হয়, যে ভারতবর্ষের মতো বিপুল জনসংখ্যার দেশকে নিউট্রিশনাল সিকিউরিটি দেওয়ার জন্য। সে সম্পর্কে একটা ছোট আইডিয়া তোমাদেরকে দিতে হয়তো আমি সম্ভবপর হয়েছি। তো যাই হোক, আজকে আমাদের মূলত যে অংশটুকু পড়া উচিত ও পড়াবো সেটা হচ্ছে গিয়ে উদ্ভিদের প্রজনন। তো এতক্ষণ ধরে আমরা কি পড়ছিলাম? এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম প্রাণীর প্রজনন। প্রাণীর প্রজননে আমরা কি করলাম? ডেয়ারি বলে যে পার্টটা রয়েছে সেটাও যথেষ্টই কম রয়েছে, সেটা কম করে পড়ানো হয়েছে। এবং মূলত যে পোল্ট্রির পার্টটা রয়েছে সেটাও যথেষ্টই ছোট। কিন্তু হানিবি এবং মাছ, এই তিনটে দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে প্রাণীদের মধ্যে আমরা ডেয়ারি অ্যানিমেল পড়লাম, যাদের কাছ থেকে পশম বাগেরা পাওয়া যায়, যেমন ভেড়া এবং ছাগল, তাদের সম্পর্কেও পড়লাম। হানিবি সম্পর্কে পড়লাম, পোল্ট্রি বার্ডস সম্পর্কে পড়লাম, এবং তারপর পড়লাম মাছেদের সম্পর্কে। এরপর আজ আমরা কি পড়বো? আজ আমরা পড়বো উদ্ভিদের প্রজনন সম্পর্কে, এবং উদ্ভিদের ক্ষেত্রে কিরকম প্রজনন করা হয় এবং সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থা বা উন্নতি সম্ভবপর হয়েছে। তো উদ্ভিদের প্রজনন বলার আগে তোমাদেরকে বলে রাখা ভালো যে উদ্ভিদের প্রজনন বলার আগে তোমাদেরকে যে জিনিসটা বলে রাখতে হবে, এখানে কিন্তু উদ্ভিদের প্রজনন বলতে শুধুমাত্র যে উদ্ভিদগুলো আমাদের সাথে আমাদের প্রয়োজনীয় বা আমরা যাদেরকে এক্সপ্লয়েট করি বা যাদের থেকে আমরা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হই, শুধুমাত্র সেই সব উদ্ভিদের কথাই বলা হয়েছে। মূলত বনে জঙ্গলে যেসব গাছেদের কিভাবে তাদের প্রজনন করা কতটা সম্ভবপর হয় সেটা এখনো অনেকটাই ডিবেটেবল, বা সেক্ষেত্রে হয়তো উন্নতির অনেকটাই কম হয়েছে। রাদার সেই সব গাছেদের থেকে যারা হয়তো এগ্রিকালচারালি ইম্পর্টেন্ট, যেমন ধান, গম, ভুট্টা, আখ, যব, বার্লি, সর্ষে, তারপর লাউ, কুমড়ো, এদের প্রজনন যতটা উন্নতি লাভ করেছে, হয়তো বনের যে গাছপালাগুলো নিয়ে এখন রিসার্চ করা হচ্ছে তাদেরটা এখনো ততটা পরিমাণে উন্নতি লাভ করেনি। তো আপাতত সিলেবাস মেনে তোমাদেরকে সেই সব উদ্ভিদের সম্পর্কে পড়ানো হবে যারা যথেষ্ট পরিমাণে এগ্রিকালচারালি ইম্পর্টেন্ট। তো সবার আগে যেটা কথা সেটা হচ্ছে গিয়ে এই উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার প্রয়োজনীয়তাটা কোথায়। তো এখানে মনে রাখতে হবে প্রাণী সুপ্রজনন বিদ্যার প্রয়োজনীয়তাটা যেখানে, উদ্ভিদ প্রজনন বিদ্যার প্রয়োজনীয়তাটাও সেখানে। অর্থাৎ প্রথম কারণ বিপুল পরিমাণ জনসংখ্যার খাদ্যের যোগান দেওয়া। 2 নম্বর কি প্রচুর পরিমাণে উন্নত মানের ফলন ঘটানো। এবং এখন যেটা বায়োটেকনোলজির থ্রু আমরা পেতে পারি সেটা হচ্ছে গিয়ে বায়োফর্টিফিকেশনের থ্রু নিউট্রিশনাল সিকিউরিটি। তো এই কয়েকটা হচ্ছে গিয়ে উদ্ভিদ প্রজননের মেইন কারণ বা প্রয়োজনীয়তা। তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটা ছবি দেখানো ভালো যে আমরা কতটা উন্নতি লাভ করেছি। হ্যাঁ, এখানে যদি দেখবে, এখানে 3 রকমের ধান গাছের ছবি দেওয়া আছে। একটা লেখা আছে যে টল কনভেনশনাল প্ল্যান্ট, একটা লেখা আছে ইমপ্রুভড হাই ইল্ডিং প্ল্যান্ট, একটা লেখা আছে লো টিলারিং ইডিওটাইপ। তো এই শব্দগুলো হয়তো তোমাদের কতটা মানে জানতে হবে না,
কিন্তু এখানে একটা কথা ভালো, বিশেষ করে বা তোমরা, আমি তোমাদেরকে আজ যা পড়াবো সেটা বা যেটা বলবো এখন, সেটা তোমরা পরবর্তীকালে বা পরে তোমাদের যদি বাড়িতে কোনো বৃদ্ধ দাদু বা ঠাকুরদা থাকে তাদেরকে জিজ্ঞেস করতে পারো তোমরা, যে আগেকার যুগে অর্থাৎ গ্রিন রেভলিউশনেরও আগে ধান গাছ কিরকম হতো। এটা একটা কোশ্চেন, তোমাদের বাড়িতে যদি কেউ ঠাকুরদা বা দাদুরা থাকে তোমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারো। এবং একটা কোশ্চেন তোমরা অবশ্যই একটা অ্যান্সার তোমরা অবশ্যই শুনতে পারবে, যে আগের যুগে বা সেই সময়কার যে ধান গাছগুলো ছিল তারা অনেকটা লম্বা হতো। অনেকটা লম্বা বলতে গেলে অনেকটা লম্বা, আজকালকার যুগে যে ধানগুলো পাওয়া যায় তাদের তুলনায়। তো সুপ্রজনন বিদ্যার মাধ্যমে এই লম্বা গাছগুলোকে ধীরে ধীরে খাটো গাছের সাথে জনন করে 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 তাদের হাইটও ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কোনো একটা গাছ বা কোনো একটা প্ল্যান্ট, সেটাকে এমন ভাবে আমাদেরকে মডিফাই করতে হবে সুপ্রজনন বিদ্যার মাধ্যমে, যাতে সে সব থেকে কম খরচে প্রচুর পরিমাণে ফলন দেয়। এটা হচ্ছে গিয়ে মেইন টার্গেট। তো এই ক্ষেত্রে কি করা হচ্ছে, এই ক্ষেত্রে অনেক সময় গাছেদের মধ্যে অনেক রকম পরিবর্তন দেখা যাচ্ছে, যা সুপ্রজনন বিদ্যা ফলকে খুব সহজেই রাখে। যেমন আগের যুগে গাছ, ধান গাছ যা ছিল তা অনেক লম্বায় উঁচু হতো, কিন্তু উঁচু ধান গাছে কি প্রবলেম ছিল, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ, এই দুটো রাজ্যে মেইনলি ধান গাছের সাথে কি প্রবলেম ছিল, ধান গাছের সাথে এই রাজ্যের প্রবলেম ছিল যে এখানে মূলত আমন ধান চাষ করা হতো, এবং সরি আউশ ধান চাষ করা হতো, আউশ এবং আমন। এবং এই দুটো ধানের বৈশিষ্ট্যটাই এরকম ছিল যে একটা ধান জমিতে যতটা পরিমাণে জল বাড়বে সেই ধান গাছও শ্বাস নেবার জন্য তত আরো ধীরে ধীরে লম্বা হতে থাকবে। এবং যেহেতু এই ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয়, এই জায়গাগুলো মূলত রাইসকে খাদ্য হিসাবে গ্রহণ করে, এবং এই জায়গাগুলোতে যেমন প্রচুর ঝড় বৃষ্টির একটা কিন্তু আশঙ্কা থাকে। এবং এই ঝড় বৃষ্টির সময় যে উঁচু ধান গাছগুলো থাকতো তারা কি হতো, তারা এরকম করে হেলে যেত, অর্থাৎ একটা কোণে বেঁকে যেত, যেহেতু প্রচুর পরিমাণে হাওয়া হাওয়া চলতো ঝড় বৃষ্টির সময়। তো যেহেতু গাছটা বেঁকে যেত, মোস্ট অফ দা টাইম কি সমস্যা দেখা যেত, মোস্ট অফ দা টাইম সমস্যা দেখা যেত এই হেলে যাওয়ার জন্য গাছগুলো ঠিক ফলন হচ্ছে না বা ফলন ভালো হতো না। তো ওই সময় দেখা গেল যে আহ ওই সময় অনেকে সুপ্রজনন বিদ্যা কিভাবে করলো সেটা তোমাদেরকে হয়তো আজকের ক্লাস বা কালকের ক্লাসে বলবো। সেটা হচ্ছে যে তখন সুপ্রজনন বিদ্যার সাথে জনন করিয়ে ধীরে ধীরে লম্বা গাছগুলোকে তাদের ফলন বৈশিষ্ট্যটাকে অক্ষুণ্ণ রেখে তাদের হাইটকে কি করা হলো, ছোট করা হলো। প্রথমে একটা লম্বা গাছ আর একটা বেটে গাছের মধ্যে প্রজনন করানো হলো। তাদের থেকে যে বীজগুলো পাওয়া গেল তাদেরকে জমিতে চাষ করা হলো, দেখা গেল যে কতগুলো গাছ লম্বা হয়েছে, কতগুলো গাছ খাটো হয়েছে। তখন আমরা সেই খাটো গাছগুলোকেই চয়েস করব, যে খাটো গাছগুলো খাটো কিন্তু তাদের ফলন বেশি, এবং সেই খাটো এবং ফলন বেশি এমন গাছগুলোকে নিয়ে পরবর্তীকালে আবার এদের মধ্যেই ক্রস করানো হবে, এবং ধীরে ধীরে পরবর্তী প্রজন্মে তাদেরকে ধীরে 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 প্রজনন করা হবে। এবং এর ফলে কি হয়, যেহেতু আমরা প্রত্যেকবার ধীরে ধীরে ছোট গাছগুলোকেই চয়েস করছি এবং তাদের মধ্যেই শুধুমাত্র প্রজনন ঘটাচ্ছি, যে অপত্যগুলো লম্বায় বড় হচ্ছে তাদেরকে আমরা পরবর্তী প্রজননের জন্য ব্যবহার করছি না। এর জন্য ধীরে ধীরে গাছগুলো কি হলো, ধীরে ধীরে গাছগুলো ধীরে ধীরে ছোট হতে থাকলো। এবং এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জিন, যা হয়তো একটা সময় ভারতবর্ষ, যা বেশিরভাগই ভারতবর্ষে ছিল না, যেমন ধানের ক্ষেত্রে যে জিনটির জন্য ধানের সাইজ ছোট হয়ে যায়, সেই জিনটা কিন্তু মূলত ভারতবর্ষের কোনো চাষির জমি থেকে নেওয়া হয়নি। এটা পাওয়া গেছিল তাইওয়ানে ডিজি উজেন বলে একজন চাষির কাছে, যিনি একটা খাতা মেনটেন করতেন এবং সেখানে তিনি বলেছিলেন যে হ্যাঁ, আমার কাছে একটা এমন গাছ রয়েছে যে গাছটা হাইটে খুব ছোট, এবং এই গাছটার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল যেহেতু এই গাছটা ছোট, তার জন্য এটা আশেপাশের যে প্রবল হাওয়া হতো ঝড়ে সেটাতে পড়ে যেত না।
এবং এই একটা কারণের জন্যই এই গাছের কি ছিল, ফলন ক্ষমতা ছিল অনেকটা বেশি। ধীরে ধীরে এই যে ছোট হাইট ছোট হবে এমন জিনযুক্ত গাছগুলোকে বিদেশ থেকে নিয়ে আসা হলো। মূলত ভারতবর্ষে তখন যে ইনস্টিটিউটটা ছিল তার নাম ছিল আইআরআই, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এটা আমারও এমএসসির কলেজ। সেখান থেকেই মূলত সমস্ত রকমের গ্রিন রেভলিউশন শুরু হয়েছে। এবং সেখানে ধীরে 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 গাছেদেরকে সুপ্রজনন করানো হলো ছোট ছোট গাছগুলোর মধ্যে, যাতে প্রচুর পরিমাণে ফলন হয়। এরকম ধান গাছ নেওয়া হলো, যাদেরকে এখন আমরা বলি যে রত্না, জয়া, IR8, পুষা, এই ধরনের যে গাছগুলো ছিল তা তাদেরকে কি করা হলো, তাদেরকে বাজারজাত করা হলো। এবং এখন তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় যাও, তুমি কিন্তু এটাই দেখবে যে ধানের যে সাইজ হয় বা ধান গাছের যে সাইজ হয় সেটা কিন্তু অনেকটাই ছোট। তো এটা হচ্ছে গিয়ে সুপ্রজনন বিদ্যার জনক, প্রজনন বিদ্যার ফলাফল। এবং অন্যদিকে সুপ্রজনন বিদ্যার আর একটা দেখবো, এই যে এই ছবিটা রয়েছে, এই ছবিটা পাওয়া যায় 16শ শতাব্দীর এক বিখ্যাত চিত্রকরের ছবিতে। তিনি কি করেছিলেন, মূলত সেই সময় তিনি ছবিটা এঁকেছিলেন। এবং এই ছবিতে দেখা যাচ্ছে সেই সময়কার যে ওয়াটারমেলন ছিল বা তরমুজ ছিল, সেটা কিরকম একটা দেখতে এখনকার তরমুজের তুলনায় অনেকটাই আলাদা। কিন্তু এই তরমুজগুলোকে মানুষরা কি করলো, ধীরে ধীরে সুপ্রজনন বিদ্যা করতে শুরু করলো। দেখা গেলো যে না, এই একটা তরমুজ পাওয়া গেছে কোনো একটা জায়গায় যেটা আরো অনেক লাল হয়, তার সাথে ধীরে ধীরে ওরকম একটা গাছের প্রজনন করতে থাকলো। ধীরে ধীরে সে সমস্ত তরমুজ লাল, প্রচন্ড লাল হয়ে গেল। দেখা গেল অন্য আর একটা তরমুজ আছে যেটা অনেকটা মিষ্টি হয় খেতে, সেই তরমুজ গুলোকে তারপর ধীরে 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 প্রজনন করা হলো। এরকম করতে করতে ধীরে ধীরে যে ক্রপ গুলো আছে, অর্থাৎ এইভাবে যে তরমুজ বা আগের গাছগুলো আছে সেগুলোর যদি বর্তমান চেহারা এবং আজ থেকে 200 বছর আগের চেহারা যদি তুমি দেখো, এতটা আলাদা দেখতে পারবে ইন্টারনেটে গিয়ে বা কোনো জায়গায় যদি দেখো, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে যে উদ্ভিদ প্রজনন বিদ্যা কিন্তু অনেকটাই অগ্রসর হয়েছে। এবং এই অগ্রসর কিভাবে হলো, কেন হলো, এর পিছনে বায়োলজিটা কোথায়, সেটাই আমরা ধীরে ধীরে জানবো। তো মূলত বলা হয়েছে যে পৃথিবী ব্যাপী সরকারি প্রতিষ্ঠানগুলোতে এবং বাণিজ্যিক সংস্থাগুলোতে সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক উদ্ভিদ কর্মসূচি বাস্তবায়িত করা হয়। এত কঠিন বাংলা পড়তে গেলে দাঁত ভেঙে যাবে। তো যেটা কথা, যেটা হচ্ছে কি, যে উদ্ভিদ প্রজনন বিদ্যার জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট যে সরকারি সাহায্য এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো দুজনেই উদ্ভিদ প্রজনন বিদ্যার উপর প্রচুর 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 টাকা ব্যয় করছে। এবং সেই ক্ষেত্রে কি কি পদ্ধতির মাধ্যমে এই সুপ্রজনন বিদ্যা সুপ্রজনন করানো হয় দুটো উদ্ভিদের মধ্যে, যেমন আমরা মাছেদের ক্ষেত্রে পড়েছিলাম যে প্রথমে এরকম মাছ চয়েস করতে হয়, তারপর তাদের মধ্যে FSH বাগেরা, তারপর লিউটিনাইজিং হরমোন, পিটুইটারি গ্ল্যান্ডের নির্যাস প্রয়োগ করা হয়, সেগুলো যেমন আমরা পড়েছিলাম, তেমনি গাছেদের ক্ষেত্রে কিভাবে সুপ্রজনন বিদ্যা করা হয় সেটা আমরা দেখব। তো গাছেদের মধ্যে বলা আছে যে প্রথম স্টেপটা কি বলেছে, প্রথম স্টেপটা বলেছে পরিবর্তনশীলতা সংগ্রহ। আমি জানি না এই বাংলা শব্দগুলি কতটা সঠিক, কিন্তু তবুও আমি নিজের তরফ থেকে বোঝানোর চেষ্টা করছি। তো এই কথাটির অর্থ হচ্ছে গিয়ে ভ্যারাইটি কালেকশন বা কালেকশন অফ ভ্যারিয়েশন। এই কথাটির অর্থটা কি, এই কথাটির অর্থটা তোমরা খুব সহজেই বুঝতে পারো যে যে কোনো সুপ্রজনন বিদ্যার প্রথম স্টেপ হচ্ছে গিয়ে জিন পুল কালেকশন। এবার জিন পুলটা কি, জিন পুলটা হচ্ছে গিয়ে কোনো একটি স্পিসিসের যত রকমের জেনেটিক ইনফরমেশন বর্তমান পৃথিবীতে রয়েছে সেটাকে সংগ্রহ করা এবং তাদেরকে কনজার্ভ করা বা স্টোর করা। অর্থাৎ আমি কি বলতে চাইছি, যে প্রথমে একটা যে এক্সাম্পলটা নিয়ে আমি শুরু করলাম, যে আগের যুগের ধান অনেকটা বড় হয়ে যেত এবং এখন যে ধানগুলো আমরা ইউজ করি সেটা অনেকটা
ছোট হয়, এর মানে কিন্তু এমনটা না যে বড় বা টল ধান গাছগুলো এখন আর নেই। তুমি যদি এখনো আইআরআইতে যাও তাহলে দেখবে যে সেই সব লম্বা গাছেদের বীজগুলোকে লিকুইড নাইট্রোজেনে স্টোর করা রয়েছে। তো কেন এরকম ভাবে ওই গাছগুলোকে স্টোর করা হয়? এর কারণ হিসাবে আমরা একটা সিনারিও কল্পনা করতে পারি। কিরকম সিনারিও আমরা কল্পনা করতে পারি সেটা আমরা দেখব। যার প্রথমে কিরকম সিনারিও আমরা কল্পনা করব, প্রথমে ধরা যাক যেটা আগে বলা হয়েছিল যে যত উচ্চ ফলনশীল কোনো একটি জীব বা কোনো একটি গাছ হয়ে থাকবে তার কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা কম হয়, সে আরো বেশি ব্যাকটেরিয়া এবং জীবাণু দ্বারা আক্রান্ত বেশি হয়। তো এখন যখন বেশিরভাগ গাছগুলো উচ্চ ফলনশীল হয়ে গেছে, বেশিরভাগ ধান গাছগুলো যখন উচ্চ ফলনশীল হয়ে গেছে, এবং তুমি যদি আজকে ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গায় যাও, চান্সেস খুব কম যে তুমি কোনো উচ্চ ফলনশীল বীজ ছাড়া এমনি অন্য বীজ দেখবে। তো যাই হোক, এরকম যে গাছগুলো রয়েছে যেগুলো মূলত 90%, 99% অফ দা জমিতে চাষ করা হয়, কিন্তু সেগুলো ছাড়াও হয়তো দেখবে কোনো না কোনো একটা জায়গায়, সাপোজ দার্জিলিং এর কোনো একটা গ্রামে পাহাড়ের উপরে কেউ একটা, যে হয়তো সমস্ত সভ্য জগৎ থেকে কিছুটা আলাদা রয়েছে, সে হয়তো এমন একটা ধান গাছ চাষ করছে যার ফলন বেশি নেই। এটাকে আমরা উচ্চ ফলনশীল বলি, উচ্চ ফলনশীল। আর কি লিখবো? রোগ প্রতিরোধে ব্যর্থ। আর এটাকে আমরা কি লিখবো? কম ফলনশীল, নিম্ন কথা ফলনশীল, যাই হোক, নিম্ন ফলনশীল, কম ফলনশীল। আর রোগ প্রতিরোধ। তো এরকম হচ্ছে গিয়ে পরিবর্তনশীলতা কি হয় বললাম যে, হ্যাঁ, ধরা যাক দার্জিলিং এর কোনো একটি পাহাড়ে কোনো একটি জায়গায় কোনো একটি পাথুরে জমিতে এরকম একটা ধান গাছ হচ্ছে, যে ধান গাছটি হয়তো উচ্চ ফলনশীল নয় কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। সেই গাছটি হয়তো পাহাড়ের পাথুরে জমিতেও খুব সুন্দরভাবে বেঁচে থাকতে সক্ষম। এবার আমরা যদি পুরো 100% জায়গা জুড়েই শুধুমাত্র এখনকার আধুনিক উচ্চ ফলনশীল গাছ আহ করি, কি বলা হয়, চাষ করি, তাহলে কিন্তু এই গাছগুলো যাদের ফলনশীলতা কম কিন্তু রোগ প্রতিরোধে সক্ষম, এই সব গাছগুলো কিন্তু বিপন্ন হবে। তো এই সব গাছগুলোকে কেন সংগ্রহ করা হয়, এর কারণ হচ্ছে গিয়ে আমরা সুপ্রজনন বিদ্যার মাধ্যমে এই দুটো গাছের মধ্যে ক্রসিং করে করে এমন গাছ খুব সহজেই পেতে পারি যা উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধে সক্ষম। গেল? অর্থাৎ তোমাদেরকে ম্যান্ডেলের সময় পড়ানো হয়েছিল যে একটা লম্বা গাছ এবং একটা বেটে গাছের মধ্যে যদি আমরা সংকরায়ন করি তাহলে মটর গাছের ক্ষেত্রে সবগুলো গাছই টল হয়ে যায়। এবার দেখা গেল যে এখানে এই রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে সেটা যে যে গাছগুলোতে থাকবে আমরা সেই সব গাছগুলোকে ধীরে ধীরে আগে সুপ্রজনন বিদ্যার অংশগ্রহণ করাবো, যে গাছগুলোকে দেখবো জন্মানোর পর ধীরে ধীরে করতে পারছে না, রোগ প্রতিরোধে সক্ষম নয়, তাদেরকে আমরা ফেলে দেব বা তাদেরকে আমরা ছেড়ে দেব। তো এরকম ভাবে যে এত প্রকৃতিতে যে এত যে বিপুল জীব বৈচিত্র্য রয়েছে, শুধুমাত্র ধানে গাছ নয়, গম গাছ, মেজ গাছ, হয়তো কোনো একটা জঙ্গলে গেলে, যে জঙ্গলে গিয়ে তুমি দেখলে যে এখানে এমন একটা ধান গাছ রয়েছে যেটা এক উচ্চ ফলনশীল নয় কিন্তু সেটা প্রচন্ড জলা জায়গা, অর্থাৎ তার মাথা অব্দি জলের মধ্যে ডুবে আছে, কিন্তু সেটা ভালো রকম ভাবে ফলন দিচ্ছে। আর এরকমটা আমি কথার কথা বলছি, কিন্তু বাস্তবে কিন্তু এরকমটাই হয়ে থাকে। মূলত যারা উত্তরবঙ্গে থাকো তারা হয়তো জানো যে উত্তরবঙ্গের একটা ধান রয়েছে, যে ধানটার নাম হচ্ছে কালো নুনিয়া। তো এই কালো নুনিয়ার সব থেকে সুবিধাটা কি? কালো নুনিয়ার সব থেকে বড় সুবিধা হচ্ছে কি, কালো নুনিয়ার সব থেকে বড় সুবিধা হচ্ছে যে কালো নুনিয়া যে বীজটা হয় সেটা
কিন্তু আহ কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? মূলত পায়েস বা মিষ্টান্ন তৈরি করতে সেটা ব্যবহৃত হয়ে থাকে। এবং কালো নুনিয়ার ক্ষেত্রে সেই গাছটির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো যে এটা স্মেল। তো ভারতবর্ষে মূলত স্মেলের জন্য কিন্তু যে ধান বা ধানের ভ্যারাইটি পুরো জগৎজোড়া সমাদৃত বাসমতি। কিন্তু বাসমতি ছাড়াও যদি তুমি ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ঘোরাফেরা করো, তাহলে এরকম আরো অনেক ধান গাছ তুমি পাবে যারা কিন্তু একই সাথে স্মেলের জন্য আঞ্চলিকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো এই সব বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি, এটা আমি ধানের ক্ষেত্রে বললাম। হয়তো তুমি এরকম করে অনেক কিছু গমের ভ্যারাইটিও পেতে পারো, যেটা হয়তো আরো সুস্বাদু রুটি তৈরি করতে সক্ষম। বা এমন কিছু মেইজের ভ্যারাইটি বলতে পারো, যেখান থেকে আরো ভালো পপকর্ন তৈরি করা যাবে। এই সব গাছগুলোকে বা এই সব বৈশিষ্ট্যযুক্ত গাছগুলোকে প্রথম কথা হচ্ছে আমাদের সংগ্রহ করতে হবে। এবং একবার এই গাছগুলো যখন সংগ্রহ হয়ে গেল, তাদেরকে কি করা হয়? তাদেরকে এই গাছগুলো যখন সংগ্রহ হয়ে গেল, তাদেরকে কি করা হয়? হুম, রোগ প্রতিরোধে এদেরকে উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধে সব এইসব গাছগুলোকে তারপর কি করা হয়? তোমাদেরকে সবার আগে সংগ্রহ করতে হবে। অর্থাৎ এখানে যে কথাটা বলা রয়েছে, ইংরেজিতে কি বলা রয়েছে, যে প্রথমে পরিবর্তনশীলতা সংগ্রহ এবং কালেকশন অফ ভ্যারিয়েবিলিটি। অর্থাৎ তুমি যাদের মধ্যে প্রজনন করবে, সেই ক্ষেত্রে তোমার ভ্যারাইটি প্রয়োজন। অর্থাৎ তোমাকে যদি একটা আইডিয়াল গাছ তৈরি করতে হয় যেটা কীট পতঙ্গ থেকে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট গাছের মধ্যে কিন্তু সমস্ত রকমের ইম্পর্টেন্ট জিন থাকবে না। কিছু কিছু গাছ কীটপতঙ্গের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম, কিছু কিছু গাছ ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম, কিছু কিছু গাছ ফাঙ্গাসের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম, কিছু কিছু গাছ হাইটে ছোট হয়, কিছু কিছু গাছ সালোক সংশ্লেষ করার ক্ষমতা বেশি, কিছু কিছু গাছের ফলন ক্ষমতা বেশি, কিছু কিছু গাছের ফুল বেশি হয়, কিছু কিছু গাছের পরাগ মিলন বেশি হয়। এই সব যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স গুলো আলাদা 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 ভ্যারাইটিতে রয়েছে, সেই ভ্যারাইটি গুলোকে তুলে এনে তাদের মধ্যে ক্রসিং করিয়ে কোনো রকম ভাবে দুটো প্যারেন্টসেরই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিককে একটি অপত্যর মধ্যে নিয়ে আসা, একেই বলা হয় সুপ্রজনন। এবং এই জন্যই আমাদেরকে সুপ্রজনন বিদ্যার আগে উদ্ভিদের ক্ষেত্রে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কালেকশন অফ ভ্যারিয়েবিলিটি। ঠিক আছে, আজকে আমি এখান অব্দি রাখবো। এর পর দিন থেকে এই পোর্শনটা থেকে কিভাবে করা হয় সেটা আমরা কাল পরদিন ডিসকাস করব। ওকে, নমস্কার, শুভ সন্ধ্যা।